জি দাদাজান, ওনারা আসবেন। শোনো, কিছু কথা তোমাদের শিখিয়ে দেই। বলেই কিছু বিষয় উপদেশ দিলেন দাদাজান, সাথে ভালো মন্দ গল্প করলেন। শামীম ও মিতু এসেছে মৌলিকে নিয়ে। শোভা ব্যাগ নিয়ে নিচে নামতেই শামীম হাতে থাকা শোভার সার্টিফিকেট ও আইডি কার্ডের ফটোকপি দিয়ে বলে, এই নেন ভাইজান। দর্শন নিতেই শোভা ভ্রুকুটি করে বলে, এই কাগজে কি আছে ভাইয়া? তোর কলেজে ভর্তি হতে যে কাগজগুলো লাগবে ভাইজান সেগুলো আনতে বলেছিল। শোভা যদিও নিজ দায়িত্বে এনেছিল, কিন্তু দর্শন চায়নি বলে দেয়নি, উল্টো শামীমের থেকে আনিয়ে নিল বলে হতাশ হলো। এতটাই বেখেয়ালি ভাবছে শোভাকে। মুখটা ঘুরিয়ে পারুল বেগমের কাছে গেল। পারুল বেগমকে জড়িয়ে আছে দিজা। মা মেয়ে কান্না শুরু করেছে। মেয়ের বিয়ে না দিয়ে পড়াশোনা সম্পন্ন করতে পাঠাচ্ছে, তাও কান্না। কারণ সন্তান দূরে গেলেই মায়ের বুক খালি হয়ে যায়। পারুল বেগম চোখের পানি মুছে বলেন, ওখানে গিয়ে ভালো মেয়ে হয়ে চলবি, ভাই ভাবিকে বিরক্ত করবি না, পড়ালেখা মন দিয়ে করবি, কোনো বদনাম যেন তোর নামে না শুনি। আর হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক মতো করবি, নিজের যত্ন নিবি, কিছু লাগলেই কল করে বলবি আমাকে। শোভা পাশে এসে বলে, আমাকেও একটু সুযোগ দেওয়া হোক। পারুল বেগম হেসে দিয়ে জড়িয়ে ধরলেন শোভাকে। আমার মেয়েটার যত্ন নিবি একটু। যদিও ওর কাজও নিজেই করতে পারে, আমি এই শিক্ষা দিয়েছি, কিন্তু তাও দুজন দুজনকে বুঝে চলিস। ভুল কিছু করলে ক্ষমা করে দিস। তোমার মনে হয় আমাদের সম্পর্ক খারাপ কিছু? না, তাই তো ভরসা করে তোদের কাছেই দিজাকে পাঠাচ্ছি। ভালো থাকিস তুইও, ভালো রাখিস আমার ছেলেটাকেও। শোভা মৃদু হাসে। পারুল বেগম দর্শনের কাছে এসে ধীর কণ্ঠে কাউকে না শুনিয়ে একা দর্শনকে বলে, সব নারী এক হয় না, তোর দুই মা কিন্তু দুই রকম। এক মাকে না হয় খারাপ দেখেছিস, আরেক মাকেও কি তাই মনে হয় তোর? আমাকে দেখ, আমি যেমন শোভা ঠিক তার থেকেও গুণী আর ভালো। তুই ওকে একটু বোঝার চেষ্টা কর। একটা মাসের কয়েকটা দিন বাকি আছে, মানুষ চিনতে গেলে তাকে জানা লাগে। তুই আজ মেয়ে জাতিকে ঘৃণা করিস, কিন্তু এমন কিছু করিস না যেন এই মেয়েটা ছেলে জাতিকে ঘৃণা করে। মেয়েটাও তো তোর বউ। তুই তাকে তালাক দিলে সে কিন্তু সমাজে তালাকি নারী নামে পরিচিত হবে। সব সময় সব মেয়ে এই বোঝা হয়ে বেড়াতে পারে না। শোভার শিক্ষা দীক্ষা একদম ভিন্ন। তুই আমার কথাগুলো ভেবে দেখিস, সাথে মনকে প্রশ্ন করিস। সবশেষে আমি আর জোর করতে পারবো না তোকে। দর্শন সম্মতিজনক মাথা নাড়িয়ে দাদাজানের কাছে গেল। শোভা এসে মৌলিকে জড়িয়ে ধরে বলে, আম্মু যেটা বলবে শুনবে, কোনো দুষ্টুমি করবে না, কেমন? মৌলির কপালে চুমু দিয়ে বলে, এখন তো পিপিরও ভিডিও কলে কথা বলার মতো মোবাইল আছে। আব্বুর মোবাইলে কল দিব আমি, তুমি আমাকে দেখতে পাবে। মৌলিক কান্না করতে করতে বলে, যেও না। মিতু মৌলিকে জড়িয়ে রেখে বলে, কাল থেকে কান্না করে যাচ্ছে মেয়েটা, আমার একটা কথাও শোনে না, একদম ফুফুর জন্য পাগল। সবাই হেসে দেয়। দর্শন কোলে নিল মৌলিকে, তারপর আদুরে কণ্ঠে বলে, আমাদের সাথে ঢাকায় যাবে? না, তোমরাও যাবে না? বলেই মুখ বেঁকিয়ে কান্না করে দেয়। দর্শনের বুকে ছোট্ট হাত দিয়ে মারছে, বারবার বলে, আমি কত পাবো? এত কান্নার পরেও বাচ্চা মেয়েটার কথা রাখতে পারবে না কেউই, যেতে হবেই তিনজনকে। শামীম এসে জোর করে নিল মৌলিকে। দাদাজানের ইশারায় শোভার হাত ধরে গাড়িতে উঠল দিজা। মিটু গাড়ির জানালার কাছে এসে শোভার হাত ধরে বলে, মন দিয়ে সংসার করবে, আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, নিজের যত্ন নিও। কান্না মিশ্রিত কণ্ঠে বলে মিতু। পারুল বেগম নিজেও কান্না করেছেন মেয়ের জন্য। দুদিকে থেকে দু পরিবারের কান্না। দর্শন গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে। দাদাজান এসে জানালা দিয়ে মাথা নামিয়ে বলেন, তোমার অতীত তোমার সাথে যেটা করেছে বর্তমান হুবহু তাই করবে, এটা ভাবলে তুমি বোকা। অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একইভাবে এগিয়ে নিয়ে যায় না। তোমার বাবাকে ঠকতে দেখে তুমি নিজেকে কঠোর বানিয়েছো, কিন্তু তাকেই আবার অন্য নারীর মাধ্যমে সুখে থাকতে দেখে তুমি কিছুই শিখলে না। একবার বাবার দিকে চেয়ে দেখো, যে পুরুষ এক নারীর জন্য পা খোয়ালো, সেই পুরুষ আরেক নারীর জন্য পা ছাড়াও এই জগতে হাসি খুশিভাবে জীবন কাটাচ্ছে। সব মানুষ এক হয় না, সবাইকে এক ভাবাটা ভুল। তোমারও বোন আছে, তোমারও কিন্তু একটা চরিত্র আছে, তাকে দেখেও বুঝতে পারো মানুষ এক পাল্লায় ভাবতে নেই। দর্শন তাকালো দীপ্ত ফরাজির দিকে। হুইল চেয়ারে বসে আছেন দাদাজানের পাশে। দীপ্ত ফরাজি মৃদু হেসে বলেন, আমি এখন অনেক সুখে আছি। তোমার এই মা আমাকে অনেক সম্মান করে। তুমি সবার মাঝে
তোমার এই মায়ের আরেক রূপ খুঁজো, দেখবে ভালো থাকবে। দর্শনের চোখটা জ্বলে উঠল। পুরুষ মানুষ বলেই পানি গড়াতে না দিয়ে হালকা নাক টেনে বলে, আসছি আমরা, ভালো থেকো। তুমিও ভালো থেকো। সবাইকে বিদায় দিয়ে গাড়ি ছুটছে ঢাকার পথে। গাড়ি চালাতে শুরু করে দর্শন। গাড়িতে সব জানালা লাগানো, এসি অন করা। পুরুষ বলতে দর্শন একা, তাই শোভা মুখ থেকে নিকাব সরিয়ে বাইরের দিকে তাকালো। কাচের ভেতর দিয়েও প্রকৃতি দেখা যায়। দিজা ও শোভা দুজনেই গল্প করছে। শোভা এর মাঝেই হেসে দেয়, যেটা সামনের ছোট্ট আয়না থেকে দেখল দর্শন। চোখটা সেদিকেই স্থির হয়ে রইল। অন্যান্য আধুনিক মেয়েদের থেকে শোভার নাকফুল একটু বড়। আজকালকার মেয়েরা নাকফুল ছোট দেখে পড়ে। শোভাকে দাদাজান ও পারুল বেগম পছন্দ করে দেয়। শ্বশুর সাথে থাকায় ও দিজা ও অল্প বয়সী ছিল বলে পারুল বেগম জানাতে পারেনি এটা একটু বেশি বড় এই আজকালকার জন্য। বিয়ের পর বউদের গহনা দেয়া লাগে, তাই দিয়েছে দাদাজান। সেই নাকফুল পরে আছে শোভা। ধবধবে ফর্সা মুখে এই নাকফুল যেন বেশ মানিয়েছে, একেবারে সেকেলে লাগছে না। হিজাবের কালো ইনারের কারণে কপালটাও গোল দেখা যাচ্ছে। মুখের মধ্যে লাবণ্য ফুটে উঠেছে। দর্শনের সেদিকেই চোখ স্থির। আচমকা পেছন থেকে দিজা বলে, ভাইয়া সাবধানে। আরেকটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দর্শন নিজেও ঘাবড়ে গেল। শোভা দোয়া পড়ে বুকে ফু দিয়ে পুরো গাড়িতে ফু দিল। দিজা প্রশ্ন করে, কি পড়লে? বিপদ মুক্তির দোয়া, আল্লাহ সহায় হন। আমাকেও বলে দাও। শোভা পরে শোনালো, সাথে সাথে পড়ে নেয় দিজা। মনে মনে এটা পড়েছে দর্শন নিজেও। দোতলা বিশিষ্ট পুরনো ধাঁচের বাড়ি, 90 দশকের ঘরদোর। নিচতলায় কোনো থাকার ঘর নেই। বড় এক উঠান, পাশে লোহার গেট, ডান পাশে রান্নাঘর, গ্যারেজ আর এক কোণে আলাদা গোসলখানা। চারপাশে গাছপালা আর সেই পুরনো দিনের নীরবতা যেন এখনও জমে আছে। দিজার হাত ধরে শোভা গাড়ি থেকে নামে। মাথায় কালো ওড়না টেনে ধরে। বোরকাতে লেগে আছে শোভার বমি। বেচারি মাঝ রাস্তায় বমি করে কাহিল হয়ে আছে। চোখে ক্লান্তি, সাথে একটু অভিমান। নতুন বাড়িতে আসা মানে নতুন সংসার, কিন্তু তাও তো মাত্র 1 মাসের। 1 মাসের মধ্যে চলে গেল কয়েকদিন। উপরে 3টি ঘর, একটায় পর্দা হালকা নড়ছে বাতাসে। দেয়ালে ধূসর রং করা, দরজায় কাঠের কাজ। দর্শন সিঁড়ি দিয়ে উপরে উঠে দাঁড়িয়ে আছে। চোখের নির্লিপ্ততা, মুখ গম্ভীর, কণ্ঠে কোনো আবেগ নেই। দর্শন ঠান্ডা কণ্ঠে বলে, ওপরেই 3টা ঘর, একটা দিজা, তোর একটা আমার, আরেকটা খালি আছে। শোভা থেমে যায় সিঁড়ির মাঝপথে। চোখে জিজ্ঞাসা, ঠোঁটে অভিমান কাজ করছে। বুঝতে পারল তার ইঙ্গিতে কিছু বলছে দর্শন। শোভা ধীরে ব্যথা চেপে বলে, আমার জন্য কোন ঘরটা রাখা হয়েছে বলে দাও দিজা আপু। এক মুহূর্ত নীরবতা। বাতাস যেন থমকে যায়। দর্শনের মুখে কোনো পরিবর্তন নেই। দিজা অবাক হলেও সবাইকে দেখিয়ে মৃদু হেসে বলে, তোমার স্বামীর ঘরটাই তো তোমার। স্বামী ঠিকই আছে, কিন্তু কিছু দিনের, যার কারণে তার ঘরে থাকাটা বেমানান লাগছে। এতদিন অধিকার দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কেউ অধিকার না দিলে জোর করে তো আর নেওয়া যায় না অধিকার। বেশি কথা বলতে ভালো লাগছে না, শরীর ক্লান্ত, একটু বিশ্রাম নিব। দিজা ওকে জানিয়ে দে, ওর যেখানে ইচ্ছা থাকতে পারবে। বলেই দর্শন চলে গেল। আসলে ব্যাটা ইঙ্গিত দিল যে বুঝে শোভা তার কিছুই বোঝেনি, সাথে বোঝেনি দিজা নিজেও। শোভা বলে ওঠে, তুমি কোন ঘরে থাকছো? দক্ষিণের ঘরটা। তুমি চাইলে আমার সাথেও থাকতে পারো। অসুবিধা হবে না তোমার? না, আমার অসুবিধা নেই, কিন্তু তুমি এটা বলো, কিছু হয়েছে কি? কিছুই হয়নি আমার। ভাইয়ার থেকে দূরে যাচ্ছ কেন? কারণ যে আমাকে দূরে রাখতে চায় তাকে কাছে আনার চেষ্টাটা সব সময় করা যায় না। সহ্যের একটা সীমা থাকে, আমার শেষ সেই সহ্য ক্ষমতা। দিজা বুঝে নিল এরা স্বামী স্ত্রী কোনো এক কাণ্ড ঘটিয়েছে। কপালে হাত রেখে চলে গেল ঘরে। ঘরগুলো পরিষ্কার ও 4টা ফার্নিচার রাখা, জানালার গা ঘেঁষে বিছানা, তার সাথে পড়ার টেবিল, অন্য প্রান্তে ড্রেসিং টেবিল ও পাশে আলমিরা। শোভা সব দেখে বলে, এগুলো কে সাজালো? আমার খালাতো ভাই আছে, ভাইয়ার আন্ডারে কাজ করে, সেই এসব গুছিয়েছে। শোভা চারপাশ দেখছে। দিজা জানালা খুলে দিতেই ফুরফুরে বাতাস অনুভব করছে। বিকেলের দিকে সূর্যের তাপ নেই। মুগ্ধকর পরিবেশে দিজা চোখ বন্ধ করে বলে, আমি এসেছি মিস্টার তুহিন, আমি এসেছি। আপনার মন জয় করতে আমি এসেছি। কাল থেকে দেখা হবে আমাদের।
আমি আপনাকে পাওয়ার জন্যই এতদূর খেটেছি, এত বুদ্ধি সাজিয়েছি। আমি জানি আপনার জীবনে কেউ নেই, তাই আমি সবার আগে আপনার মনে জায়গা করে নিতে চাই, যেন আমি আপনাকেই পাই। ঘরে এসে হাত মুখ ধুয়ে দর্শন কল করে তুহিনের কাছে। তুহিন ধরে না। মিনিট 20 পর কল দিয়ে বলে, ক্লাসে ছিলাম। কোথায় তুই? রওনা দিয়েছিস? পৌঁছে গেছি। কি বলিস? আমাকে আগে জানালি না তো। দুপুরে খেয়েছিস কি? না, ওরা দুজন হালকা পাতলা নাস্তা করেছে। আমি ড্রাইভিংয়ে ব্যস্ত ছিলাম। আমি খাবার নিয়ে আসবো। কষ্ট করতে হবে না, কাল তোদের কলেজে যাব, দেখা হবে না হয়? আসার আগে জানাস, আমি তো ক্লাসে থাকি। আচ্ছা, সন্ধ্যায় আমার অফিসে আসিস, দেখা হবে ওখানে। আজকে যাবি অফিসে? এছাড়া কি করব? বিয়ে করেছিস, বউ নিয়ে ঘুরবি না? স্টপ টকিং ননসেন্স। ওকে ওকে, রেগে যাস না, আমি আসবো সন্ধ্যার পর। দর্শন কল কাটে। ওপাশে তুহিন নিজেও মৃদু হাসে। তার এই বন্ধুর রাগকে সেও খুব ভয় পায়। এখন শিক্ষক হয়ে সে এতটা রাগী যা যতটা দর্শন। ফোন বন্ধ করতেই স্ক্রিনে থাকা মেয়েটির ছবি জলজল করে, ওয়ালপেপারে দিয়ে রাখা। মেয়েটির বয়স তখন ছিল আনুমানিক 16। এই সময় চাকরির চেষ্টা করে তুহিন। রাস্তায় দেখতে পায় মেয়েটিকে। এই ভার্সিটি থেকেই কিছুটা দূরে। মেয়েটিকে তার হাওয়াই মিঠাই খাওয়া অবস্থায় দেখেছিল প্রথমে। তারপর ছুটে চলে যায় ঝালমুড়ির দোকানে, যেটা তুহিনের পাশেই ছিল। মেয়েটির গজ দাঁত বের করে হাসি দিয়ে হাত উঁচিয়ে বলে, আপু এদিকে আসো, ঝালমুড়ি খাবো। মেয়েটির বোন এগিয়ে আসে। এসেই বিরক্তির সাথে বলে, এই দুপুরবেলা কে ঝালমুড়ি খায় রে? আমি খাই, আমার খুব ভালো লাগে। আম্মু আজ তোর জন্য এত এত রান্না করেছে, তুই কিনা এগুলো খাবি? হ্যাঁ, আমি এগুলোই খাবো। বাসায় গেলে তো আম্মু খেতেই দেয় না। এখানে যতদিন আছি জ্বালাবেন না। পেট খারাপ করবে তোর। ডাক্তার আছে তো এর জন্য। তোর ইচ্ছা, তুই খা। খাবে না তুমি? ডায়েট করে। ভালো, আমি খাই, তুমি দেখো, কিন্তু নজর দিবেন না। মেয়েটির বোন মুখ ভেঙচি দিল। এর মধ্যেই বৃষ্টি শুরু হলো। মেয়েটি ছুটে গেল পাশের পার্কে, ফাঁকা জায়গায়। বৃষ্টিতে ভিজতে থাকে। আশেপাশে তেমন কেউ নেই, কারণ তারা সবাই বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে ছাউনি খুঁজতে ব্যস্ত। মেয়েটিকে ভিজতে দেখে তখনই তার কিছু ছবি তুলে নেয়, সাথে সাথে বলে, আমার দেখা অমায়িক সুন্দরী বালিকা তুমি। এরপর প্রায়ই এখানে আসলে দেখা হতো, কিন্তু আড়ালে থাকতো তুহিন। ঠিক 1 মাস পর আর খুঁজে পাওয়া গেল না। তবে মেয়েটি সেই বোনের সাথে যোগাযোগ রেখেছে। জানতে পেরেছে মেয়েটি আসবে তাদের বাসায়। আসলেই তুহিনকে জানাবে। ওই বোনের থেকেই মেয়েটির বর্তমান কয়েকটি ছবি নিয়েছে, যেগুলো দেখে নিজে নিজে ছবির সাথে কথা বলে। অপেক্ষায় আছি মেয়েটির সামনে এসে তাকে ভালোবাসার কথা জানানোর জন্য। মেয়েটি এত দ্রুত বিয়ে করবে না বলে তুহিন সময় নিল, না হলে কবে বিয়ের প্রস্তাব নিয়ে যেত তাদের বাসায়। একটু বিশ্রাম নিয়ে বাইরে আসলো দর্শন। দিজার ঘরের কাছে গিয়ে দরজায় কড়া নেড়ে বলে, আছিস? দিজা বাইরে এসে বলে, হ্যাঁ ভাইয়া বলো। বাইরে থেকে খাবার আনতে যাচ্ছি। কি খাবি তোরা? বিরিয়ানি নাকি চাইনিজ? আজ চাইনিজ না, তুমি বিরিয়ানি আনো। ওর থেকে শোন। দিজা মনে মনে দুষ্টু হাসে, না বোঝার ভান করে বলে, ও বলতে কার কাছে শুনবো ভাইয়া? দর্শন চোখ গরম করে তাকালো। দিজা শুকনো ঢোক গিলে বলে, ও ভাবি, তুমি কি খাবে দুপুরে? ভাইয়া তোমার কাছে জিজ্ঞাসা করতে বলেছে। দিজার চুল ধরে টান দেয় দর্শন। দিজা একটু কেঁপে উঠলেও স্বাভাবিক হয়ে থাকে। শোভা বলে, তুমি যা খাবে তাই খাবো। দিজা মুখ ফিরে দর্শনের দিকে তাকালে দর্শন বলে, আচ্ছা আমি যাচ্ছি। দর্শন চলে যেতেই শোভা বলে, গেছে? হ্যাঁ। তোমার ভাই তো বাইরের খাবার খায় না। তাও তো ঠিক, কিন্তু আজকে বাসার খাবার কোথায় পাবে? ঘর যদি গুছিয়ে রাখে, রান্নাঘরেও নিশ্চয়ই কিছু রাখা আছে। চলো গিয়ে দেখি তার জন্য কিছু রান্না করা যায় কিনা। দিজা মৃদু হেসে বলে, এত যত্ন আমার ভাইয়ের। চলো। দুজনে নিচে গেল। শোভা সব খুঁটিয়ে দেখে। সব কিছু খুঁটিয়ে শুধু চাল, কিছু মশলা আর ডাল পেল। সবজি, মাছ, মাংস এগুলো রাখেনি। সব দেখে শোভা ভাত চাপালো আর ডাল রান্না করে ঘন করে, যেন শুধু ডাল ভাত খেতে পারে অন্তত। দিজা সব দেখছে আর ভিডিও করছে। তোমার নতুন সংসারের সব স্মৃতি হয়ে থাকবে। শোভা মৃদু হাসলেও মনে মনে ভাবছে, কতদিন থাকে এটাই বা কে জানে। দর্শন আসলো বিরিয়ানির প্যাকেট নিয়ে। দিজা রান্নাঘর থেকে ছুটে আসতেই দর্শন বলে,
রান্নাঘরে কি করছিলি? রান্না। কি রান্না? তোমার জন্য ডাল ভাত ভাবি রান্না করছিল, আমি ভিডিও করছিলাম। কেন, সে বিরিয়ানি খায় না? খাই, কিন্তু তুমি তো খাও না। বাইরে থাকতে তো নিজের রান্না নিজে করে খেয়েছো। এখানেও পারবো, তোদের কষ্ট করতে হবে না। আমি তো কষ্ট করিনি, করেছে তোমার বউ, মানে আমার ভাবি। দর্শন তাকাতেই দিজা থেমে গেল। রান্নাঘরের সামনের বড় ফাঁকা জায়গাটায় খাবারের টেবিলে রাখা ওখানেই বিরিয়ানির প্যাকেট রেখে বলে, খেয়ে নে তোরা। তুমি খাবে না? দর্শন যেতে নেয়। শোভা রান্নাঘরের দরজার কাছে এসে কথা শুনছিল। দর্শন যেতে নিলে শোভা কষ্ট পেলেও দিজার কথা শুনে চোখ রাখে দর্শনের দিকে। পা থামিয়ে পেছন ঘুরে দর্শন জানায়, গোসল করে আসি তারপর। দর্শন চলে যেতেই দিজা প্যাকেট খুলতে থাকে। দেখলো বেশি করে বিরিয়ানি আনা। শোভা গামলা ধুয়ে আনলো। দিজা খাবার বাড়তে থাকে। শোভা 3টি প্লেট ধুয়ে আনে। দর্শনের জন্য রান্না করা খাবার বাটিতে ঢেলে নিয়ে আসে। দর্শন গোসল করে নিচে আসলো। দুজনকে চেয়ারে বসে অপেক্ষা করতে দেখে বলে, খাচ্ছিস না কেন? তোমার জন্য অপেক্ষা। দর্শন চেয়ার টেনে বসে দেখলো শোভার মুখ ভার। চুপচাপ দর্শনের খাবারের বাটিগুলো দর্শনের দিকে এগিয়ে দিয়ে দিজার প্লেটে বিরিয়ানি দেয়। অতঃপর নিজে নিয়ে খেতে শুরু করে। একবারও দর্শনের দিকে চোখ রাখল না। মেয়েটার মনে অভিমান জমেছে, কিন্তু পাত্তা দিতে চাইল না দর্শনের গম্ভীর মস্তিষ্ক। মনটা একটু খসখস করছে শুধু। হয়তো সেও ধীরে ধীরে শোভার প্রতি দুর্বলতা অনুভব করে। শোভার আচরণ, সবার সাথে মিলেমিশে থাকা, সবাইকে ভালোবেসে আগলে রাখা, সব কিছু বদলে দিচ্ছে দর্শনের অনুভূতিকে। দর্শন কেমন যেন হাত মুঠ করে অতঃপর শোভাকে দেখে খাবারে মনোযোগী হলো। দিজা খাওয়ার মাঝে দুজনকে দেখছে আর ভাবছে, ভাই কি কোনো মতে ভাবির এই দূরত্ব হজম করতে পারছে না, নাকি অন্য কোনো কারণ? অতিরিক্ত হাইপার হলে ভাইয়া এমন করে, এখন কি এমন হলো? মন খারাপ করে বসে আছে দিজা। শোভার কাছে এসে জিজ্ঞাসা করে, মন খারাপ কেন? যে জন্য তাড়াহুড়ো করে আজ আসা, ওইটাই তো হবে না। মানে? কাল পরীক্ষা নেই। কবে দিয়েছে ডেট? এই তো 2 দিন পর। যখন চান্স পেলাম কতই না খুশি হলাম। প্রস্তুতি তো নিলাম দেখলেই তো। এখন পরীক্ষা তাড়াতাড়ি হয়ে জানা তা করে, ধুর। সে না হয় বুঝলাম, কিন্তু আমার তো প্রস্তুতি ভালো না। কেন? তোমাকে জানিয়েছিলাম যে তোমার জন্য অ্যাপ্লাই করেছি আর তুমি চান্স পেয়েছো। ভাইয়া দেশে না আসলেও তো দাদাজান তোমাকে আমার সাথে আলাদা ম্যাচে পাঠাতো। এই, তুমি কি কিছুই পড়োনি? আমি কষ্ট করে রোদে ঘুরে ঘুরে বই কিনে দিলাম, একটাও পড়োনি? পড়েছি তো, কিন্তু লাস্ট 7 দিন কিছুই তো পড়তে পারলাম না। মাথায় কি কিছু থাকে? তাও ঠিক কথা। আমি যা একটু পড়ার সুযোগ পেয়েছি, তুমি তো তাও পাওনি এই 1 সপ্তাহ। তাই তো বলছি, 2 দিন সময় পেয়েছি, এতেই ভালো। এখন একটু পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো। ভালো একটা ফলাফল পেলে না ভার্সিটিতে ভর্তি হতে পারবো। মনোযোগ দিয়ে পড়তে হবে এখনো, সুযোগ হাতছাড়া করা যাবে না। দুজনেই বই নিয়ে পড়তে বসলো। দিজা মানবিকের ছাত্রী আর শোভা ব্যবসায়িকের। দিজা বিছানায় বসেছে আর শোভাকে টেবিলে বসতে দিয়েছে। দিজার ভালো লাগে বিছানায় হেলান দিয়ে পড়তে। দুজনের এখন মনোযোগ পড়ালেখায়। দর্শন এখন অফিসে। সন্ধ্যার কিছুক্ষণ পর তুহিন আসে দর্শনের অফিসে। এখন 2 বন্ধু সামনাসামনি বসে আছে। দর্শন ওর অ্যাসিস্ট্যান্টকে বলেছে 2 কাপ কফি আনতে। তুহিন বলে, ভাবিকে নিয়ে একদিন আমাদের বাসায় চল, মা দাওয়াত দিয়েছে তোদেরকে। ও এসবে অতটা কমফোর্ট না। কেন? ও একটু ভিন্ন। কেমন? লাজুক, কম কথা বলে, আবার আমার সামনে বাচাল। পুরুষ মানুষের সামনে মুখ দেখিয়ে চলে না, পর্দা করে ইসলামিক। এগুলো তো বলেছিস একবার। ওই তো ওই রকমই, কিন্তু বেশি মানুষ দেখলে আনকমফোর্টেবল ফিল করে। তুই সামলে নিবি, ধীরে ধীরে পরিবর্তন করবি ভাবিকে। না, একদমই না। কি হলো, তোর চোখ এমন গুন্ডাদের মতো রাগান্বিত হলো কেন? দর্শন গম্ভীর চাহনি দিয়ে বলে, ও যেমনই আছে পারফেক্ট আছে, বরং ভালো আছে। ওকে পরিবর্তন হওয়ার প্রয়োজন নেই। এমনভাবে কথা বলছিস কেন? মানুষ ধীরে ধীরে ইমপ্রুভ করে জীবনে। আমি চাই না শোভা পরিবর্তন হোক। আমি চাই ও যেমন আছে ঠিক তেমনই থাকুক। ভালোই তো আছে, পরপুরুষের সামনে যায় না, নিজেকে পর্দায় রাখে। আমি অন্তত রিল্যাক্স থাকবো। তার মানে তুই ভাবিকে ভালোবেসেছিস?
দর্শনের কথা বলা থেমে গেল। তুহিনের দিকে তাকালো। অ্যাসিস্ট্যান্ট এসে কফি দিয়ে গেল। দর্শন তাতে চুমুক দিয়ে বলে, ভালোবাসা কি এতই সহজ? ভালোবাসা অনেক সহজ যদি তুই এক দেখাতেই প্রেমে পড়িস, কিন্তু ভালোবাসার পূর্ণতা পাওয়াটা অনেক কঠিন যদি তুই ভালোবাসা অর্জন করতে না পারিস। আমার তো মনে হয় না ভালোবাসা এত সহজ। কারণ তুই তোর মাইন্ডকে অন্যভাবে গুছিয়ে রেখেছিস। একাকিত্ব জীবন কাটানোর মতো একটা আলাদা মানসিকতা তোর মস্তিষ্কে গেঁথে রাখ। যেদিন ওই মস্তিষ্ককে পাত্তা দেওয়া বন্ধ করবি, সেদিন মনের কথা শুনে চলবি, দেখবি তুই আলাদা সুখ সাগরে ভেসে গেছিস।